নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কতগুলো কথা বলেছেন সংবাদ মাধ্যমে। অভিজিৎ বাবুর মনে হয়েছে যে এ রাজ্যে অবিলম্বে ৩৫৫ ধারা জারি করা প্রয়োজন এবং দুর্নীতির মাস্টার মাইন্ডদের ধরার ব্যাপারে কেন্দ্র গড়িমসি করছে এবং বাইরে থেকে মানে বিজেপির অন্যান্য রাজ্য থেকে, মূলত হিন্দি বলয়ের রাজ্যগুলো থেকে নেতারা এখানে এসে ভোট পরিচালনা কতটা সুষ্ঠুভাবে করতে পারবেন বা কতটা নিখুঁতভাবে করতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিজিৎ বাবু। এখন প্রশ্ন হলো যে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ এভাবে জারি করা যায় না। অভিজিৎ বাবু তো বিচারপতি ছিলেন, তিনি জানেন যে এইভাবে ৩৫৫ বা ৩৫৬ জারি করার বাস্তব কিন্তু কোনো ভিত্তি নেই। প্রথম কথা, আপনি যদি রাজনৈতিক দিক থেকে দেখেন, এই কঠিন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক শহীদ করার কোনো প্রয়োজন নেই। আর এসআর মুম্বাই মামলায় তো স্পষ্ট বলা আছে, ধরুন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো বলে রাজ্যপাল একটা সুপারিশ পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সেই সুপারিশকে ভিত্তি করেই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না। একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান যদি কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, তাহলে ধরে নিতে হবে যে সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। সেক্ষেত্রে সংসদের উভয় কক্ষের অনুমোদনও প্রয়োজন হয় না। তবে অনেকেরই বক্তব্য, পুলিশ প্রশাসনকে একেবারে নিরপেক্ষ করতে, এই দলদাস নকরশাহীকে ঠিকভাবে কাজ করাতে বাধ্য করতে একটাই উপায় হচ্ছে কেন্দ্রীয় হস্তক্ষেপ। কিন্তু বিজেপি তাদের 11 বছরের শাসনকালে মণিপুর আর জম্মু কাশ্মীর ছাড়া কোথাও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করেনি। এটা ইন্দিরা গান্ধীর জমানা নয় যে যখন তখন রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই কারণে, যদি এই মুহূর্তে আমি তর্কের খাতিরে মেনে নিই রাষ্ট্রপতি শাসন জারি হলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা ব্যাকফুটে আছেন, তিনি কিন্তু এই সংকটকে সুযোগে পরিণত করে তার পালে হাওয়া তুলতে পারেন। এখন এসআইআর প্রক্রিয়া যদি বাধাপ্রাপ্ত হয়, যার সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না, এখন তো সবে কলির সন্ধে, ওই স্পর্শকাতর জায়গাগুলোতে বিএলওরা যাক, তারা কতটা সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেটা তো দেখতে হবে। তার উপরে নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তবে দেয়াল লিখনটা স্পষ্ট, এসআইআর হচ্ছে মানে এসআইআর তো হচ্ছেই, নো এসআইআর নো ভোট। এই যে বিহারে এসআইআর এর পরে প্রথম নির্বাচন হলো, রেকর্ড টার্ন আউট, প্রায় 65% কাছে, 100% ওয়েবকাস্টিং হয়েছে। জ্ঞানেশ কুমার সহ অন্য 2 নির্বাচন কমিশনার দিল্লির নির্বাচন সদনে বসে মনিটরিং করেছেন, কোনোতে কোনো অভিযোগ নেই। এখন ভোট কেন্দ্রের ভেতরে সিসি ক্যামেরা সচল থাকলে পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কি করছেন, কিভাবে ভোট হচ্ছে, এই সবগুলো কিন্তু একেবারে যতক্ষণ ভোট চলবে ততক্ষণ কিন্তু মনিটর করা যায়। আমরা 2024-এও এই রাজ্যে সিসি ক্যামেরা নিয়ে স্ক্যাম দেখেছি। কখনো ক্যামেরার মুখ উল্টো দিকে ঘোরানো, কখনো তার মুখে সেলোটেপ লাগানো। তাহলে নির্বাচন কমিশন জানে এ রাজ্যে সিসি ক্যামেরা ইনস্টল করা নিয়েও শাসক দল নানা রকম পায়তারা করে। আমি এটাকে স্ক্যাম বলতে বাধ্য হচ্ছি। যারা সিসি ক্যামেরা ইনস্টল করেছিলেন তারা বকেয়া টাকার দাবিতে মামলা করেছেন,
ডিপার্টমেন্ট অফ টেলিকমের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্ক্যাম নিয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে। বিহারে নির্বাচন যদি কারোর কোনো অভিযোগ নেই, দেখুন ছাপ্পা ভোটের, বুথ জ্যামের কোনো অভিযোগ নেই। যে বিহারে একসময় নির্বাচনে রক্তের হোলি খেলা হতো, সেই বিহার আমাদের পথ দেখাচ্ছে, আর আমরা রক্তপাতীন ভোট কল্পনাও করতে পারি না। দ্বিতীয় প্রসঙ্গ দেখুন কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী বুথে মোতায়েন থাকবে, অবশ্যই আগেও ছিল, এখনো থাকবে। কিন্তু আমার বক্তব্য, দেশের যা পরিস্থিতি, কাশ্মীর অশান্ত, এখনো অনুপ্রবেশের চেষ্টা চলছে, শীতের আগে অনুপ্রবেশ সীমান্তের ওপার থেকে করানোর চেষ্টা হয় জঙ্গিদের। মণিপুরেও অশান্তি আছে, তবে কমেছে। কুকি জঙ্গিরা সেনা কনভয়ে হামলা চালিয়েছিল। তারপরে 2026-এর 31শে মার্চের মধ্যে মাওবাদী সমস্যাকে মেটাতে হবে, এই অঙ্গীকার আছে কেন্দ্রীয় সরকারের। তাই কেন্দ্রীয় বাহিনীর উপর পুরো নির্ভর না করে যদি অন্য রাজ্যের সশস্ত্র পুলিশকে নির্বাচনের কাজে বহাল করা যায়, তাতে মন্দ কি? ধরুন কোনো একটি রাজ্য থেকে সেখানকার সশস্ত্র পুলিশের কয়েক কোম্পানি আসলো ভোটের কাছে। তারা যখন সংশ্লিষ্ট রাজ্য থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হবে, তখন তাদের স্পষ্ট বলে দেওয়া প্রয়োজন, আপনারা নিয়ম মেনে আপনাদের দায়িত্ব পালন করবেন। কোনো পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যেন আপনাদের বিরুদ্ধে না ওঠে। রাজনৈতিক দলগুলো প্রভাব খাটাবার চেষ্টা করলেও তারা যাতে সফল না হয়, এটাকে আপনাদের এনশিওর করতে হবে। আপনাদের বিরুদ্ধে যদি কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে, কমিশন তো ব্যবস্থা নেবে, তো নেবেই। আপনারা যখন আপনাদের নিজের রাজ্যে কাজে ফিরবেন, তখন কিন্তু আপনাদের উপর শাস্তির খাড়া নেমে আসবে। তাই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশকেও মোতায়েন করার কথা কমিশন ভাবতে পারে। এখন যে গাড়িতে করে সেন্ট্রাল ফোর্স অপারেট করে, এরিয়া ডমিনেন্স করে, সেই গাড়িতে ট্র্যাকার লাগানো থাকবে। এবং আর একটা, এগুলো হচ্ছে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলা, যে দেখুন সেই গাড়ির চালক তো স্থানীয় হবে। ধরুন একটা ঘটনা ঘটেছে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, সেখান থেকে ঘটনাস্থলের দূরত্ব মেরে কেটে 5 মিনিট, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো জানে না কিভাবে পৌঁছতে হবে। যিনি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি চালান, তিনি যদি পক্ষপাত দুষ্ট হন, যে জায়গাটা 7 মিনিটে পৌঁছানো যায় সে জায়গাটাকে তিনি ঘুরিয়ে 8 ঘন্টায় পৌঁছলেন, তখন কিন্তু কিছু হবে না। এই ছোট ছোট বিষয়গুলো কমিশনকে নজর দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে বিরোধী দল। তারা যখন নানাবিধ অভিযোগ করে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে, ভারী বুটের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ম্যানেজ করা হয় সেটা তো জানে, সবাই জানে। আমরা যখন জানি, যারা সক্রিয় রাজনীতি করে তারাও জানে। তাহলে আগে থেকে এই ফাঁক ফোকরগুলো ভরাট করতে হবে। 2011 সালে যেরকম অভূতপূর্ব ব্যবস্থা করেছিল কমিশন, সেই অভূতপূর্ব ব্যবস্থা যদি করে, এবারে নির্বাচন তার জনাদেশ, মানুষ যেটা চাইছেন তার প্রতিফলন হবে, আয়োটা অফ ডাউট নেই। এবার আমি যে শিরোনামটা দিয়েছি, ডিসেম্বরের মধ্যে কি তৃণমূলের ভাঙন হচ্ছে? দেখুন 20শে ডিসেম্বর একটা তারিখ, এই তারিখে নতুন দল ঘোষণা করার কথা বলেছেন তৃণমূলের বাগী বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির। হুমায়ুন বলেছেন যে এনাফ ইজ এনাফ, আর নয় তৃণমূল। দেখুন হুমায়ুন লুজ ক্যানন, কাউকে রেয়াত করেন না। মুর্শিদাবাদ তৃণমূলের নেতৃত্বের সঙ্গে কার্যত তার অহিনকুল সম্পর্ক। তৃণমূলের মুর্শিদাবাদের জেলা নেতৃত্ব হুমায়ুনকে প্রাপ্য মর্যাদা দেয় না, এই অভিযোগ হুমায়ুনের।
তিনি অনেকবার ফোঁস করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওই ফোঁস করেই তিনি থেমে গেছেন, কাজের কাজ কিছু করে উঠতে পারেন। এবার হুমায়ুন বলেছেন যে না, এবার আমি যা বলছি আর আমি যা করব তার মধ্যে আপনারা মিল পাবেন। তিনি শীঘ্রই নতুন দল ঘোষণা করবেন, সেই নতুন দলের চেয়ারম্যানও তিনি হবেন। প্রয়োজনে বাম, কংগ্রেস, আইএসএফ এর সঙ্গে জোট করে মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, নদিয়া এবং উত্তর 24 পরগনাতে প্রতিদ্বন্দ্বিতা করবে। দেখুন, মুর্শিদাবাদে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, মালদাতে সমান সমান, দিনাজপুরেও প্রায় সমান সমান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 2021 বিধানসভা নির্বাচনে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর কোথাও বাম কংগ্রেস খাতা খুলতে পারেনি, কারণ 100টার মধ্যে 91টা মুসলমান ভোট শাসকের পক্ষে গিয়েছিল। সেই প্রথম 2 দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালালো, 4 জন সংখ্যালঘু মানুষের মৃত্যু হলো। তখন বিজেপির নেতারা আস্ফালন করতে শুরু করলেন, তৃণমূল পাল্টা প্রচার করলো, একেবারে সংখ্যালঘু ভোট পুরো মেরুকৃত হয়ে তৃণমূলের বাক্সে গিয়ে পড়লো। ওই বললাম 100টার মধ্যে 91। তাই স্বাধীনতার পরে প্রথমবার এমন নির্বাচন হলো যেখানে বিধানসভায় বাম কংগ্রেসের কোনো প্রতিনিধিত্ব নেই। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল বইছে। সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেসের কাছে তৃণমূল হেরেছিল। পঞ্চায়েত নির্বাচনে 2023-এ মুর্শিদাবাদ, মালদায় এত প্রতিকূলতা সত্ত্বেও বিরোধীরা ভালো ফল করেছিল। যদিও লোকসভা নির্বাচনে ওখানে বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি, বিশেষ করে মুর্শিদাবাদে। মালদাতে ঈশা খান চৌধুরী জিতেছিলেন। তাহলে এখন যদি হুমায়ুন সত্যি দল গঠন করে কংগ্রেস, বাম এবং আইএসএফ এর সঙ্গে একটা আসন সমঝোতা করেন, তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট অনেকটা ভাগ হবে। এখানে একটা থিওরি আছে। ধরুন, যে কেন্দ্রগুলোতে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, মানে তারাই ঠিক করবে কে জিতবে কে হারবে, সেখানে তাদের কাছে অপশন আছে, তারা বিজেপি বিরোধী ভোটটাই দেবেন বেশিরভাগ। এটা নিয়ে সন্দেহ নেই কারোর মনে, আমার তো নেই। কেউ অপটিমিস্ট হতে পারেন, আমি বলবো হতে পারেন অপটিমিস্ট, মানুষের আশায় বসতি, কিন্তু আপনাদের সেই আশা পূরণ হবে না। সংখ্যালঘুরা বিজেপি বিরোধী দল বা জোট তাকেই ভোটটা দেবেন, প্রায় লক স্টকের বেড়া। এখানে ধরুন মুর্শিদাবাদে যদি মাইনরিটিরা দেখেন যে তৃণমূল তো ঠিক আছে, ওদেরকে তো অনেকবার ভোট দিয়েছি, আমাদের তো টুপি পরিয়ে যাচ্ছে, ভোটটা নেয় আর ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেয় আর কিছু স্কলারশিপ দেয়। অমর্ত্য সেনের প্রতিচি ট্রাস্ট থেকে শুরু করে অন্যান্য অনেক নামি দামি সংস্থা বাংলায় সংখ্যালঘুদের অবস্থা নিয়ে সমীক্ষা করেছে। সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল 2008-এ, 17 বছর পেরিয়ে গেছে। বাংলায় বাঙালি সংখ্যালঘুদের অবস্থার কতটা পরিবর্তন হয়েছে সংখ্যালঘুরা নিজেরা জানেন সেটা, কিন্তু তাদেরকে বিজেপির জুজু দেখানো হয়। ইমাম মুয়াজ্জিমরা ভাতা পেয়ে সংখ্যালঘু ভাইদের, বোনেদের প্রভাবিত করেন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। না হলে ইউসুফ পাঠানের মতো প্রার্থী বহরমপুর থেকে জিততে পারেন না। একেবারে মেরুকৃত ভোট হয়েছে। কিন্তু বাম, কংগ্রেস আর হুমায়ুনের নতুন দল সঙ্গে যদি আইএসএফ যুক্ত হয়, একেবারে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে তার প্রভাব পড়তে বাধ্য। কোথাও বেশি পড়বে, কোথাও কম পড়বে, প্রভাব পড়বে। দেখুন, হুমায়ুন কবির সৈফুদ্দিন চৌধুরী বা সমীর পুততুন্ডু নন। 2001-এর নির্বাচনের আগে সম্মানজনক বিচ্ছেদ করে পিডিএস করেছিলেন, তারা কিছু করতে পারেননি। তখনকার রাজনীতি এইরকম
তীব্র মেরুকরণ তো ছিল না, এখন রাজনীতিতে তীব্র মেরুকরণ। তাই সংখ্যালঘু ভোটটাকে ভাঙবার জন্য, তৃণমূলকে বার্তা দেওয়ার জন্যই কিন্তু হুমায়ুন এই কৌশল নিয়েছেন। তিনি ওই জেলার মানুষ, লুজ ক্যানন হলেও তার একটা জনভিত্তি পরিচিতি আছে। একসময় অধীর বাবুর সঙ্গে ছিলেন, একবার বিজেপিতেও খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিল। এই কোয়ালিশন যদি হুমায়ুন করতে পারেন, তিনি তো বলছেন তৃণমূল তো 20টা পেয়েছিল, এবার 10-এ নামিয়ে আনবে। সেটা তার বাগাড়ম্বর হতে পারে, তৃণমূলকে কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হবে। আর ধরুন মুর্শিদাবাদ এবং বহরমপুর এই দুটো বিধানসভা কেন্দ্র বিজেপি জিতেছিল, সেখানে হিন্দু ভোট একেবারে কনসলিডেট হয়েছিল। এবার কান্দি, জলঙ্গি এই সমস্ত কেন্দ্রগুলিতে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। বিজেপি মুর্শিদাবাদ জেলায় আরো এক্সট্রা 3টে আসন পাবে এই মেরুকরণের আবহে। আর হুমায়ুনের দল, তার প্রস্তাবিত জোট, সেই জোটে বাম, কংগ্রেস, আইএসএফ সামিল হবেন কিনা এই মুহূর্তে বলা যায় না। আমি ধরে নিলাম তর্কের খাতিরে তারা হলেন তৃণমূলকে বেগ দেওয়ার জন্য, তাহলে কিন্তু খুব আকর্ষণীয় লড়াই হবে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের কয়েকটা জায়গাতে। মানে যেটা একেবারে সংখ্যালঘুদের বেল্ট, যাকে আমরা দুর্গ বলতে পারি, গড় বলতে পারি, সেখানে এই জোট যদি কোথাও কোথায় 15-17% ভোট টেনে নেয়, তাহলে কিন্তু তৃণমূলের কপালে দুঃখ আছে। একই মুর্শিদাবাদে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব তীব্র তীব্র, ওদিকে মালদার মোথাবাড়ি, এদিকে শামসেরগঞ্জের ঘটনার পর হিন্দু ভোট একেবারে কনসলিডেট হয়েছে। এই যে খগেন মুর্মু যেখান থেকে যেতেন, মালদা উত্তর, সেখানে হিন্দু ভোটের 83% মেরুকরণ হয়েছে বিজেপির পক্ষে। মুর্শিদাবাদে বিভিন্ন কেন্দ্রে হিন্দু ভোটের ওই 80-85% মেরুকরণ হবে। তা তৃণমূল সেটাকে কাউন্টার করবে কি সংখ্যালঘু মেরুকরণ দিয়ে? সেই তৃণমূলের যদি এই প্ল্যান কিছুটা হলেও ধাক্কা খায়, সেটা তৃণমূলের ক্ষতি। এখন জানি না হুমায়ুন কতদূর কি করবেন। উনি অনেক কথা বলেছেন আগে, তার কথাকে খুব একটা কেউ গুরুত্ব দেয় না, কিন্তু তার এত বড় কথা বলেছেন, এরপর তিনি যদি পিছিয়ে আসেন তাহলে খুব দুর্ভাগ্যজনক হবে তার কাছে। তার সামান্যতম বিশ্বাসযোগ্যতাও যদি ওই অঞ্চলে থেকে থাকে, সেটা বাধাপ্রাপ্ত হবে। এবং হুমায়ুনকে টিকিট এবার তৃণমূল দেবে না, সেটা হুমায়ুন বুঝে গেছেন। বুঝে গিয়ে তার এই উদ্যোগ। তিনি অধীর বাবুর ভাবশিষ্য ছিলেন, সেই ইঙ্গিত দিচ্ছেন যে অধীর বাবুর সঙ্গে তিনি কথা বলে প্রয়োজনে ওই জোটের প্রস্তাব দেবেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত ঠিক কি পরিস্থিতিটা দাঁড়ায়। তবে এটা তো ভোটের আগের দল ভাঙা, ভোটের পরে শাসক ভাঙবে না তার কোনো গ্যারান্টি নেই। আগে বিরোধীরা ভাঙতো, এবার যদি শাসক ওই 148-154 আশেপাশে আটকে যায়, এখনই বলে দিলাম শপথ নিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গোকুলে একজন বাড়ছেন দিদিমণি, তার খুব উচ্চাশা। তিনি আগে চেষ্টা করেছিলেন অজিত পাওয়ার হতে, পারেননি, বিধায়কদের সমর্থন পাননি। যে সমর্থন পেলে তিনি এই গ্যাম্বলিংটা করতে পারতেন। এবার যখন টিকিট বন্টন হবে তৃণমূল, ছোটবাবুর অনুগামীরা যাতে প্রার্থী তালিকায় বেশি বেশি করে জায়গা পায়, সেটা ছোটবাবু এনশিওর করতে চাইবেন। দিদিমণি চাইবেন তার বিশ্বস্ত সহযোগীরাই যাতে বেশি সংখ্যায় প্রার্থী হয়। এ নিয়ে একটা টানাপোড়েন চলবে। পোস্টপোল অ্যারিথমেটিক, ধরুন তৃণমূল জিতল, 155টা আসন পেল, শপথ নিতে পারবে না, তার আগেই আড়াআড়ি করে ভেঙে যাবে তৃণমূল। নির্বাচনের আগে হুমায়ুনের হুঙ্কারে তৃণমূল ভাঙবে কি ভাঙবে না আমি বলতে পারবো না, তবে হুমায়ুন একটা চেষ্টা তো করবেন, একটা কামড় দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু নির্বাচনের পরে শাসকের পক্ষে পরিস্থিতি অনুকূল না হলে শাসক দল যে আড়াআড়ি ভাবে ভাঙবে, সেটা বলার জন্য কোনো জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই। সেই দেয়াল লিখনটাও স্পষ্ট।